সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অধসে ব্যয় থেকে কুড়িজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে শুক্রবারের ছুটির দিনের এই রজনীতে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1401তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ নিজাম হোসেনের জীবনের এক অলৌকিক ভয়ঙ্কর শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প, যে গল্পের টাইটেল স্ত্রীর কবরে সোনার মুকুট। গভীর রাতে যে অলৌকিক ঘটনা ঘটল সেই গ্রামে। এই গল্পটার প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। আমি আজ থেকে আমার মুরব্বীদের মুখে শুনেছিলাম যে একটা সময় নাকি এরকম ছিল, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াতে খাবার পাঠাতো, আর মানুষজন সে খাবার খেয়ে আল্লাহর ইবাদত করত। আর কোনো কাজ ছিল না, আল্লাহ দিত, মানুষ খেত এবং শুধু আল্লাহর গুণগান গাইত। কিন্তু আজকের সমাজে এসে দেখা যায় যে মানুষে মারামারি, কাটাকাটি, সম্পদ, খাবার, শুধু এসবের জন্য। একটা সময় ছিল এসব আল্লাহ নিজেই দিয়ে যেত ফেরেশতার মাধ্যমে। তো মূল কথা হলো কি, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই, রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই। দুঃখ শুধু একটাই, আমরা ওনার কাছে চাইতে পারি না। আমি শুনেছিলাম প্রতি শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলে, হে বান্দারা, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে এসেছি। দুঃখের বিষয় হলো আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। দেখেন, এই গল্পটা মূলত একটা মাজার ভিত্তিক একটা গল্প। সিলেটের খুব নামকরা একটা মহিলার মাজারকে কেন্দ্র করে এই গল্পটা, এবং এই গল্পটা এক অলৌকিক, কিছুটা ভয়ঙ্কর এবং ভীষণ শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই নিজাম হোসেনের জীবনের এই ভয়ঙ্কর রকম শিক্ষণীয় অলৌকিক বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে নিজাম হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নিজাম হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার ছোট 3টা ভাই। আমরা টোটাল 4 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় আসলে তেমন কিছুই করে না। আমাদের নিজেদের সামান্য কিছু জায়গায় সম্পত্তি আছে, এগুলো বর্গা ভাগা। তাছাড়া আমার বাবার সবচেয়ে বড় ইনকামের জায়গা হচ্ছে দরবার করে। আমার বাবা অনেক বড় একজন মেলদার মানুষ। আমাদের গ্রামসহ আশেপাশের বিভিন্ন গ্রামে আমার আব্বাকে সালিশ করার জন্য নিয়ে যাওয়া হইতো। আমার আব্বার সেখানে যাইতো এবং আমার আব্বার সেখানে গিয়ে দরবার করত। ন্যায় হোক কিংবা অন্যায় হোক, যেই পক্ষ থেকে আমার আব্বাকে টাকা দিত, আমার আব্বা সেই পক্ষে টাকা নিয়েই দরবারে জিতিয়ে দিত। আমার আব্বা ছিল খুব যৌক্তিক মানুষ। এমন এক লাইন ধরতে, এমন এক কথা বলতে, যে কথার পরিপ্রেক্ষিতে অন্যরা কথা বলার কোনো সুযোগ থাকতো না। এক কথায় বলতে গেলে উকিলের মতো মারপেচ পেঁচিয়ে আমার বাবা কথা বলতেন। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটোবেলা থেকে আমিও আসলে খুব বেশি একটা ভালো ছিলাম না। আমার বাবার পাওয়ারে, বাবার ক্ষমতায় আমিও যথেষ্ট পরিমাণের বেপরোয়া জীবনযাপন করি। কাউকে মানি না, কাউকে শুনি না, এবং এক অন্যরকম জীবনের মধ্যে আমি ঝুঁকে পড়ি। এরকম করতে করতে খুব কম বয়সে আমি আমার পড়াশোনা ছেড়ে দিই। আমাদের সিলেটের পাহাড় পর্বতে ঘুরে ঘুরে ময়না পাখি, এই পাখি সেই পাখি ধরি এবং তাদের সাথে আমার শৈশবের দিনগুলো কাটাই। এই করতে করতে আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছর হয়ে যায়। সে বয়সটাতে এসেও আমি আসলে কিছুই করতাম না। আমার সাথের ছেলেমেয়েরা কেউ কলেজে, কেউ স্কুলে, কেউ এখানে সেখানে পড়াশোনা করতো, অথবা কেউ কেউ কাজও করতো। বাট আমি কোনো কাজও করতাম না, না করতাম পড়াশোনা। 16-17 বছর বয়সে হঠাৎ করে একদিন আমার মা অসুস্থ হয়ে যায়, মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। আমার মায়ের বাপের বাড়ির অবস্থা আবার খুব ভালো ছিল, আমার নানু বাড়ির অবস্থা। আমার নানা, নানি আর মামারা আমার মাকে প্রচুর টাকা দিত। বিশেষ করে আমার বাবা সেই টাকা দিয়েই গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াতো, কোনো কাজকাম করতো না। মামার টাকার উপরেই আমার বাবার এক অন্যরকম লোভ ছিল। কয়েক মাস পর পরে মাকে বকা দিত, আর মা গিয়ে নানু বাড়ি থেকে টাকা নিয়ে আসতো। আমাদের নানাদেরও অগাধ সয় সম্পত্তি এবং বিশাল অর্থ সম্পদওয়ালা মানুষ ছিলেন তারা। তো এরকম করতে করতে দেখা গেল আমার নানা নানি তখন আমার আম্মারে টাকা দেয়, এবং আমার আম্মা আব্বাকে দেয়, আব্বা তখন আব্বার মতো করে চলে। এই করতে করতে হঠাৎ করে একটা সময় মা অসুস্থ হয়ে পড়ল।
মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছে। আমার আম্মার পক্ষে আর কাজ করা সম্ভব হয় না। আমরা 4টা ভাই এবং আমার বাবা, সবার জন্য তো অ্যাটলিস্ট রান্নাবান্না করতে হয়, সেটাও আমার মা ঠিকমতো করতে পারে না। একটা পর্যায়ে আমার নানি তখন আমাদের বাড়িতে চলে আসে। আমাদের বাড়িতে এসে নানি আমাদেরকে রান্নাবান্না করে প্রায় 15-16 দিনের মতো খাওয়ায়। তো একটা পর্যায়ে আমার মামা তখন আমার নানুর সাথে রাগারাগি শুরু করলো যে আপনি যদি ওদেরকেই খাওয়াবেন, ওই বাড়িতেই থাকবেন, তাহলে আমার বাড়ির কী হবে। তো ওই পর্যন্ত আমার নানু তখন আবারও বাড়িতে চলে যায়। তখন আমাদের খাবার দাবারের খুব কষ্ট হয়। আমরা খাবার দাবার খাইতে পারি না, জামা কাপড় ধোয়ার মানুষ নাই, বাড়িতে কাজ করার মানুষ নাই। এমন একটা পর্যায়ে আমার নানি 3 দিন পরে আবারও আসে, এসে বলে তিনি নাকি এক কাজের মেয়ে ঠিক করেছে যার নাম হচ্ছে কালী। কালী নামের কোনো কাজের মেয়ে আমার নানু ঠিক করছে। এটা শুনে মুহূর্তের মধ্যে আমি রেগে গেলাম। মেয়ে যদি আনবাই বাসায় কাজ করার জন্য, তাই কালী আনবা কেন? আমার নানু বলে ওই মেয়ের নামটাই কালী। আমি বললাম না, ওই কালিমালি কোনো মেয়ে আমাদের ঘরে কাজ করতে পারবে না। আমাদের ঘরে কাজ করতে হলে সুন্দর মেয়ে লাগবে, কোনো কালী মেয়ে দিয়ে আমরা কাজ করাবো না। আমার নানু তখন আমাকে বলে তুই সুন্দর মেয়ে দিয়ে কি করবি? তুই কি ওকে বিয়ে করবি যে ওই সুন্দর হইতে হবে? ও কালী হোক আর সুন্দর হোক তাতে তোর কি? ও আসবে, বাসায় রান্না বান্না করবে, তোদের কাজ টাজ করে দেবে, সব কিছুও করবে। তো আমার মা কেন জানি আমার নানুকে মানা করে যে মা দরকার নাই, আমি আস্তে আস্তে করে সুস্থ হয়ে যাব, আমি সুস্থ হলে আমি কাজ আমিই করতে পারবো, বাইরের কোনো মেয়ের আনার দরকার নেই। মা মানা করলো। কিন্তু আমার নানু বলল তোর যেই শরীর আর কবিরাজ যা বলছে তোর দিয়ে আর কাজ হবে না, তুই কাজ করতে গেলে আবার মরেই যাবি। সমস্যা নেই, ওই মাইয়ার বেতন আমিই দিব, আমি মেয়ে পাঠাই দিব, পুরীরা আমি পাঠাই দিব। এর 3 দিন পরে, 3 থেকে 4 দিন পরে আমার বড় মামা তখন মেয়েটাকে নিয়ে আসছে। তো মেয়েটাকে দেখা আমি অবাক হয়ে গেলাম। অবাক হলাম এই কারণে, আমার নানু বলল মেয়েটা নাকি কাল্যা, মানে তার নাম হলো কালী, কিন্তু মেয়ে দেখতে চাঁদের মতো সুন্দর, অনেক সুন্দর একটা মেয়ে। তো বয়সটা হয়তো আমার থেকে একটু কম হবে, কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর। তাই নানু তখন আনলো আইনা, ওরা কাজ কাম সব বুঝাই দিতেছে, কোথায় কোথায় কাজ করতে হবে, কী কী কাজ করতে হবে সব কিছু আমার নানু বুঝাই দিছে। এবং আমাদেরকে বলল যে তোদের তো বোন নাই, তোদেরকে একটা বোন দিয়ে গেলাম, এটা তোদের বোন এবং ওকে তোরা বোনের নজরেই দেখবি, তোদের বোনের নজরেই দেখবি। আর আমার আব্বারে বললো আপনার একটা মেয়ে দিয়ে গেলাম, আপনার মেয়েটার দিকে খেয়াল রাখেন। আমার মারে বললো সেবা যত্ন করার জন্য। তার সব কিছু বলে আমার নানু 1 রাত থাকলো মেয়েটার সাথে, পরের রাতে আমার নানু চলে গেছে। তো এই মেয়েটা না বাসায় প্রচুর কাজ করে, ধরেন যত যাবতীয় কাজ আছে, আমাদের ঘর দুয়ার পরিষ্কার করা, রান্নাবান্না করা থেকে শুরু করে যাবতীয় যত কাজ আছে সব কাজই মেয়েটা একাই করে। তো যেটা দেখে আমার কাছে খুব অবাক লাগলো যে এত কাজ করে ঘরের মধ্যে, ওর কাজের কোনো শেষ নাই, সারাদিনে তুই 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 করে এটা ওইটা 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 করে কাজ করতেই থাকে। তো এরকমভাবে কাজ করে আমরাও তখন দেখতেছিলাম। আমার মা, আমার বাবা সবাই তখন মেয়েটার সাথে খুব ভালো ব্যবহার করে। মেয়েটা অনেক ভালো ছিল। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, মেয়েটা 5 ওয়াক্ত নামাজে ছিল, মানে কোনোভাবে নামাজ কাজা করতো না, নামাজ পড়বেই, যথেষ্ট পরিমাণের নামাজি একটা মেয়ে ছিল, যেটা আমাদের সবার কাছে অনেকটা ভালো লেগেছে যে নামাজি দিনদার এমন একটা মেয়ে। তা আলহামদুলিল্লাহ খুবই ভালো, সবাই এটাই চাচ্ছিল যে এরকম একটা নামাজি মেয়ে হলেই ভালো হয়। তো মেয়েটা নামাজ কালাম পড়তো, ভালোর পথে চলতো, সবাই তাকে খুব ভালোভাবেই দেখতো। এরকম করতে করতে বেশ কয়েকটা মাস কেটে গেল। কয়েকটা মাস কেটে যাওয়ার পরে আমার কিন্তু ওই মেয়ে আমাদের বাসায় কাজ করে অতটুকুই, দেখতে সুন্দর সুন্দর তাই, এর বেশি কিন্তু আমার ভিতরে এই মেয়েকে নিয়ে আর কিছু চিন্তাভাবনা ছিল না। আমার তখন দিন কাটতো, সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাওয়া, বন্ধুদের সাথে তাস টাস খেলা, বিকেলবেলা কোথাও বাগানে গিয়ে 2-1টা পাখি না ওগুলো বিক্রি করে সিগারেট খাওয়ানো, টাকা জমানো, এইটুকুই ছিল আমার কাজ। আর বেশি টাকার দরকার হলে মাকে চাপ দিতাম, মা তখন নানুবাড়ি থেকে এনে দিত। এই করে তখন সময়গুলো কাটতেছে। তো এরই মাঝে একটা বিষয় খুব খেয়াল করে দেখলাম। বিষয়টা হচ্ছে এরকম, এই মেয়েটা মাঝে মাঝে ধরেন মাগরিবের একটু পরে অথবা ধরেন কোনো একটা গুদুলি সন্ধ্যায় কিংবা দুপুরবেলা কার সাথে যেন কথা বলে, মোবাইল ফোনে না, মানে এমনিই কথা বলে। ধরেন আমি দেখলাম যে পুকুর ঘাটে ও কাজ করতেছে, মানে হাঁড়ি পাতিল পরিষ্কার করতেছে, কাজ করতেছে, কার সাথে যেন কথা বলে, মানে দেখলাম কেউ একজন মেয়েটার কাছে আসে, ওইটার সাথে মেয়েটা কথা বলে। এখন এই মেয়ে কার সাথে কথা বলে কে তা তো আমরা কেউ জানি না। তো বিষয়টা প্রথমে আমি আমার মাকে একদিন জানাইলাম যে মা, তোমরা কি খেয়াল করছো কালী কার সাথে যেন কথা বলে, বিন বিন করে কথা বলে। আমি দেখলাম ও পুকুর ঘাটে যখন হাঁড়ি পাতিল ধুইতে যায় তখন কার সাথে যেন ও কথা বলে। মা তখন আমারে বলতেছে, আরে বাবা তুই তো ঠিক ধরছিস, তুই তো ঠিকই ধরছিস, আসলেই তো ঘটনা এরকম। এই মেয়ে যখন রাতের বেলায় ঘুমায় মাঝে মাঝে দেখি কার সাথে যেন কথা বলে, এবং আমিও এই বিষয়টা অনেক দিন ধরে খেয়াল করছি। এখানে সেখানে গেলে দেখতাম মেয়েটা কার সাথে যেন কথা বলে। এখন এই মেয়ে কার সাথে কথা বলে, কথা বলেটা কার সাথে?
আমি তখন মায়েরে বললাম যে কার সাথে কথা বলে তা তো জানি না, কিন্তু এরকম করে ভিন ভিন করে কথা বলে। এই বিষয়টা ওখানেই কিন্তু আমি ভুলে গেছি, বা এটা নিয়ে আমার আর মাথার মধ্যে কিছু নাই। বাট এই বিষয়টা নিয়ে আমার পরিবারের ভিতরে সবাই তখন কথাবার্তা বলতে শুরু করলো যে এই মেয়ে কেন কথা বলে বা কার সাথে কথা বলে, কে এই মেয়ের সাথে কথা বলে। সবার ভিতরেই তখন একটা জল্পনা কল্পনা, একটা অলৌকিকতা সবাই ভাবতে শুরু করলো। একটা পর্যায়ে মা চিন্তা করলো যে মেয়েটার সাথে সম্ভবত কোনো জিন আছে, মেয়েটার সাথে কোনো জিন আছে এবং মেয়ে ওই জিনের সাথেই কথা বলে, মেয়ে তার জিনটার সাথেই কথা বলে, এরকমটাই আমার সবাই তখন মনে করলো যে মেয়ে জিনের সাথে কথা বলে। তো এখন আমার আম্মা তখন বলে কি, এই মেয়েরে তো রাখবো না, এই মেয়ের সাথে জিন আছে, ওই তার জিনের সাথে কথাবার্তা বলে। আমার নানুরে তখন খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে আমার নানু তখন আমাদের বাড়িতে আসছে। মেয়েরে কিন্তু জিজ্ঞেস করে যে তুই একা একা এরকম কার সাথে কথা বলিস, মাঝে মাঝে পুকুর ঘাটলায় কাজ করতে গেলে দেখি কথা বলিস, অথবা এইদিকে ওইদিকে গিয়ে তুই কথা বলিস, তা তুই কার সাথে কথা বলিস, কার সাথে কথা বলিস। এই প্রশ্ন যখন মেয়েকে করা হয়, মেয়ে তার কোনো উত্তর দিতে পারে না, শুধু তাকায় থাকে। এই প্রশ্নগুলো মেয়েটা মনে হয় যেন অন্য রাজ্যে হারিয়ে যায়, প্রশ্নের কোনো জবাব নাই। তো যাই হোক, একটা পর্যায়ে নানুকে তখন আমাদের বাড়িতে ডেকে আনা হলো। ডেকে আনার পরে নানুকে আমার মা আমরা জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, এই মেয়েরে আপনি কোত্থেকে ধরে আনছেন, এই মেয়ের সাথে জিন আছে, এই মেয়ে জিনের সাথে রাতের বেলায় কথা বলে, অথবা মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে জিনটা আসে, ওই জিনের সাথে মেয়েটা কথা বলে। আমার নানু তখন হাসি দিয়ে বলল যে মেয়ের সাথে জিন থাকুক, পরি থাকুক, ভূত থাকুক, তাতে কি তোদের কোনো সমস্যা আছে? মেয়ে ঘরে কাজ করে না, বাসায় কাজ করে না? আমার আম্মা বলে কাজ করে ঠিক আছে, কিন্তু একটা মেয়ের সাথে যদি জিন থাকে, এই মেয়েটারে ঘরে রাখা কি ঠিক হবে? কোন সময় আবার আমরা একটা কোন বিপদে পড়ে যাই। আমার নানু তখন আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, দেখ মেয়েটার সাথে কোনো জিন নেই, মেয়েটার সাথে কোনো জিন নেই, এবং মেয়েটার এই যে সমস্যাটা, এটা আজকে বহু বছর ধরেই হচ্ছে, বাট মেয়েটার সাথে কোনো জিন নেই। আমার মা তখন বলল, তাহলে এই মেয়ে যে কথা বলে, কার সাথে কথা বলে একা একা? আমার নানু তখন আমার মারে বলল, মেয়ে তো একা একা কথা বলে না, মেয়ে মেয়ের মায়ের সাথে কথা বলে। আমার মা বলল, ও মা, এইটা আপনি কি বলেন? মেয়ে মেয়ের মায়ের সাথে কথা বলবে? মেয়ের মারে কি আমরা দেখবো না? মেয়ের মা কি জিন? আমার নানু বলে, না, মেয়ের মা জিন না, মেয়ের মা মেয়ের মতোই একজন নামাজি মহিলা ছিল, 5 ওয়াক্ত ফরজগার নামাজি, খুবই দিনদার একজন মহিলা ছিল। কিন্তু মেয়ের বাবা ভালো ছিল না। এই মেয়ের বাবা মেয়ের মাটাকে মেরে ফেলে, এবং মেরে ফেলার পর থেকে মেয়েটা তার নানার বাড়িতেই থাকতো, এবং সেখানে প্রচণ্ড অভাব অনটন, মেয়েটা ভালোভাবে চলতে পারে না, যার জন্য আমি তোদের বাড়িতে এনে দিয়েছি। এই মেয়ের মায়ের আত্মা মাঝে মাঝে মেয়ের সাথে আসে এবং মেয়ের সাথে কথা বলে, বাট এই মেয়ের বা মেয়ের মা কারো কোনো ক্ষতি করবে না, কখনো কারো সামনে যাবে না। আমি এটা নিশ্চিত করে বলতে পারি। এই কথা শুনে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম। আরে এইটা কেমন কথা? একটা মেয়ে বাসায় কাজ করে, তার মা মারা গেছে বহু বছর আগে, তার মায়ের আত্মা মেয়ের কাছে আসে এবং মেয়ে তার সাথে কথাবার্তা বলে। আমরা তখন সবাই এক বাক্যে বলে বসলাম যে না, এই মেয়েকে আমরা আর আমাদের ঘরে রাখবো না, এই মেয়ের সাথে জিন আছে, সুতরাং জিন থাকা মেয়ে, মেয়ের মা মরে গিয়ে জিন হয়ে গেছে, এরকম মেয়েরা আমরা ঘরে রাখবো না, আমরা একে বের করে দিবা, আমাদের ঘরে এ থাকার দরকার নেই। সবাই মিলে তখন ধরেন এই একটাই বাক্য যে না, মেয়েরে ঘরে রাখা যাবে না। আমার নানু তখন বলল যে তোরা যদি নাই রাখিস তাহলে আর কি, আমি নিয়ে যাব। মুহূর্তে আমার বাবা তখন বলে উঠলো যে দাঁড়ান, কেন নিয়ে যাবেন? এই মেয়ে তো কারো কোনো ক্ষতি করে না, কারো কোনো বিরক্ত করে না, কাউকে ডিস্টার্ব করে না। মেয়ে মেয়ের মায়ের সাথে কথা বলুক, যার সাথে খুশি তার সাথেই কথা বলুক, এতে তো আমাদের কোনো সমস্যা নেই। মেয়েটা বাড়িতে আসার পর থেকে আমার পরিবারে বরকত আসতেছে, মেয়েটা নামাজ কালাম পড়ে দেখে ভাল লাগতেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেয়েটা বাসার সমস্ত কাজ একাই করে, বাসার সবগুলো কাজ মেয়েটা করে। তো সর্বদিক থেকে তো মেয়েটা ভালো, আমরা মেয়েটারে বিদায় করবো কেন? না, এই মেয়েকে আমি বিদায় করবো না, এই মেয়ে আমার ঘরেই থাকবে, আমার বাড়িতেই থাকবে। আমার মা তখন বলল যে আসলেই ঠিক, মেয়েটা আসার পরে আমি একটু কাজের দিক থেকে একটু সাশ্রয় হয়েছে, আমি চাই মেয়েটা আমার বাড়িতে থাকুক, মেয়ে যার সাথে খুশি তার সাথে কথা বলুক, এই নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার নেই। এই বলে আমরা তখন নানুকে বুঝাইলাম, এবং একটা পর্যায়ে নানু তখন চলে গেছে। তো প্রথম এই কালিরে দেখলে আমার ভয় লাগতো, যে কালি, আল্লাহ জানে ওর সাথে জানি কি আছে। ও মাঝে মাঝে যখন কথা বলতো আমি দেখতাম ও হাসে, হাসে হাসে কথা বলে, আবারও চুল এরকম করে নিজের চুল ঠিক করে, কেমন করে করে জানি কথা বলে। দেখলে বোঝা যায় যে আসলেই এই মেয়েটার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ তার সামনে দাঁড়িয়ে আছে, এবং সে খুব সুন্দর করে কথা বলতেছে। এখন কে তার সামনে দাঁড়িয়ে আছে, সে কার সাথে কথা বলে, এইগুলো আসলে আমরা কেউই বুঝতে পারি না। এমন করে আরও দীর্ঘদিন কেটে গেল। কেটে যাওয়ার পরে আমি একদিন কালিরে জিজ্ঞেস করলাম, আচ্ছা কালি, তুই কার সাথে কথা বলিস? তুই আমার কাছে বল। আমার নানু বলে তুই নাকি তোর মায়ের সাথে কথা বলিস, এটা কি সত্যি? তখন কিন্তু ওর সাথে অনেকটা ফ্রি হয়ে যাই, ওর সাথে আগের থেকেও একটু ফ্রি হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম। তে আমারে বলে, হ্যাঁ,
আমি আমার মায়ের সাথেই কথা বলি। আমি বললাম, ও আল্লাহ, এটা কেমন কথা? তোর মা নাকি বহু বছর আগে মারা গেছে, আমার নানু বললো মারা গেছে তো। আমি বললাম, তো তোর মা যদি মারা যায় তাহলে তোর সাথে কীভাবে কথা বলে? মরে যাওয়া মানুষ কি কথা বলতে পারে নাকি? আর মরে যাওয়া মানুষকে কি আমরা দেখি? ও আমাকে বলে, আমার মাকে শুধু আমি দেখি, আর কেউ দেখে না। আমার মা আমার কাছে আসে, আমার সাথে কথা বলে, আমার মা আমাকে অনেক যুক্তি পরামর্শ দেয়, আমার আম্মাকে আমি দেখি। আমি বললাম, ও মা, এটা কেমন কথা? তাই কালি তোর মায়েরকে আমার একদিন দেখাবি? বলে, না, আমার মারে তো কেউই দেখতে পায় না, আমার মামারাও দেখে না, শুধুমাত্র আমি দেখি, আর আমার মাকে আপনি দেখলে চিনতে পারবেন না। আমি বললাম, আরে চিনতে পারি বা না পারি, আমি তোর মায়ের একটু দেখতে চাই, আমার তোর মায়ের একটু দেখা না। এরকম করে ধরেন প্রতিদিন ওরে বলতাম, তেও আমার সাথে দুষ্টামি করতো যে না, আমার মায়ের কেউ দেখবে না। ও মাঝে মাঝে যখন ওর মার সাথে কথা বলতে আমি পিছন থেকে যাইতাম, গিয়া বলতাম, ওই কালি, তোর মা কই দেখি? তখনও বলতো, মা চলে গেছে। মানে আমি গেলে নাকি ওর মা চলে যায়। এরকম করেই তখন সময়গুলো কাটতেছে। যাই হোক, এভাবে দিন রাত কাটতেছে, একদিন, 2 দিন, 3 দিন করে সময় কাটতেছে। কাটতে কাটতে কালির সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, একটা বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়। মানে দুজনের মাঝে অনেকটা ভালো লাগা কাজ করে। এই করতে করতে একটা সময় হলো কি, হঠাৎ করে আমার আব্বা পুলিশের কাছে ধরা খায়। যে কোনো একটা খারাপ কাজ করে পুলিশের কাছে ধরা খায়। আমার আব্বারা তখন পুলিশে নিয়ে যায়। তা আব্বারা যখন পুলিশে নিয়ে যায়, তখন হলো কি, আমার আম্মা, মানে আমার এই নানা নানি আর আমার আব্বা, মানে আমার মামা তখন খেপে গেছে যে না, আমার আব্বা এই কাজ করে ধরা খাইছে, আব্বারে আর জেল থেকে আনা যাবে না। যত যাই হোক, যেটাই হোক, আব্বারে আর আমরা জেল থেকে আনবো না। আব্বা তখন জেলে পড়ে আছে। আম্মা সারাদিন কান্নাকাটি করে, আমাকে আমার নানু বাড়িতে পাঠায়। আমার নানু যদিও আসতে চায়, কিন্তু আমার মামারা দেয় না। মানে আমার মামার কথা হচ্ছে, যদি কোনো দিন আমার আব্বাকে ছুটানোর জন্য আমার নানু কোনো চেষ্টা করে, তাহলে নানুকে বাড়ি থেকে বের করে দিবে। এই বাড়িতে আর নানুকে রাখবে না, নানুকে বাড়ি থেকে বের করে দিবে। নানু যদি কোনোভাবে আমার আব্বাকে বের করার ট্রাই না করে। তখন আমরা খুব বিপদে পড়ে গেলাম। আমাদের পারিবারিক অবস্থাটাও ভালো না, অত টাকা পয়সা নাই যে আমরা ভালো কোনো লয়ার উকিল ধরে টাকা দিয়ে আব্বাকে বের করে আনবো। আব্বারে ছুটেও আনতে পারি না। আর এমন এক লজ্জার কাজ করে আমার আব্বা ধরা খাইছে, যা মানুষের সামনে বলার মতোও না। তো এরকম করে দীর্ঘদিন কেটে গেল। মা কান্নাকাটি করে, ভাইয়েরা কান্নাকাটি করে, আমি কান্নাকাটি করি। এর ভিতরে কালি একদিন হঠাৎ করে একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা একটা অন্যরকম প্রস্তাব। কালি বলল, আমাদের তো তেমন কোনো সম্পত্তি নাই, তবে আমার মায়ের একটু জায়গা আছে, ওই জায়গাটা বিক্রি করে দিলে হয়তো আপনার স্বামীরে ছুটানো যাবে। আমার মাকে বলে। তো আমার মা তখন এই কথাই সে আমারে বললো যে কালিতে এমন এমন করে বলে, ওর কই নাকি জায়গা আছে, ওইটা বিক্রি করে তোর আব্বারে ছুটে আনবে। তা আমি বললাম, ও আমাদের ঘরে করে কাজ, আমাদের কাজের মেয়ে, তা ওর এরকম জায়গা কোথায়? ও যদি এত বড়লোকই হবে, তাই কেউ আর আমাদের বাড়িতে কাজ করে? কিন্তু আরেকটা কথা কি, ও যে আমাদের বাড়িতে কাজ করতো, কিন্তু কোনো বেতন নিত না, কোনো টাকা নিত না। আমার আম্মা ওরা হালকা জামা কাপড় কিনে দিত, আমাদের সাথে খাইতো, থাকতো ওরকমই, বাট এক্সট্রা কোনো টাকাও আমাদের কাছ থেকে বেতন হিসেবে নিত না। একটা পর যে আমার মা তখন বললো যে তাইলে ওই মেয়েটা যেহেতু বলতেছে যে ওনাকে কই জায়গা আছে, তাহলে ওরে পাঠাই, ও জায়গাটা বিক্রি করে টাকা নিয়ে আসুক, দেখি তোর আব্বাকে ছুটে আনা যায় কিনা, কারণ তোর নানার বাড়ির মানুষ তো আর কোনো সাহায্য করবে না। আমি তখন বললাম, ঠিক আছে, তুমি যদি ভেবে থাকো যে কালী আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করবে, তাহলে করুক, সমস্যা নেই। এবারে কালী তখন তার বাড়িতে চলে গেল। মানে তার বাড়ি কোথায় সেটাও কিন্তু আমরা জানি না। প্রায় সপ্তাহখানিক পরে কালী ফিরে আসছে, এবং আসার সময় অনেকগুলো টাকা নিয়ে আসছে, মোটামুটি অনেকগুলো টাকা নিয়ে আসছে। টাকা নিয়ে আসার পরে এই টাকা দিয়েই তখন হলো কি, আমার আব্বারে আমরা তখন উকিল ধরে ছুটে আনি। আব্বা যখন বাড়িতে আসে, তখন এই কালী আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যায়। সবাই কালীর সাথে ভালো ভালো কথা বলে, নম্র ভদ্র, সর্বদিক থেকে আমরা কালীর সাথে ভালো ব্যবহার করি। তো কালী তখন আমাদের পরিবারের মানুষ হয়ে যায়। আমার আব্বাকেও ছুটে আনে, ও জমি বিক্রি করে আনে। এই মর্মে একদিন হলো কি, আমার আম্মা তখন সিদ্ধান্ত নিল যে কালীরে আমার আম্মা নিজের মেয়ের মতো করে বিয়ে দিবে। যেখানে ভালো কোনো বিয়ের ঘর আসলে আমার মা কালীরে বিয়ে দিবে নিজের মেয়ের মতো করে। এরকম করে এর কিছুদিন পরে কিন্তু আমার নানা ভাই মারা যায়, এবং নানা ভাই মারা গেলে পরে আমার আব্বাকে ওই নানা বাড়িতে যেতে দেওয়া হয় না। এদিকে অনেক ঝামেলা আছে, না যাই। তো যাই হোক, এরপর আমার আম্মা তখন করলো কি, এরকম খোঁজাখুঁজি করতেছে ভালো কোনো ছেলে পাওয়া যায় কিনা। ইতিমধ্যে একটা ভালো ছেলের প্রস্তাব কালীর জন্য আসছে। ছেলে ব্যবসা বাণিজ্য করে, দোকানপাট আছে, ভালো অবস্থানে। এই ছেলেটার কাছে কালীকে বিয়ে দিবে আমার মা সিদ্ধান্ত নিল। ছেলেও দেখতে শুনতে ভালো, বাট হঠাৎ করে আমি জানি না, আমার আল্লাহ জানে কেন জানে কালীর প্রতি আমার এক ধরনের মায়া কাজ করতে শুরু হয়েছে। যেদিন শুনলাম কালীর বিয়ে হয়ে যাবে, সেদিন থেকে আমার ভিতরটা জানি কেমন নাড়া দিয়ে উঠছে যে কালীর বিয়ে হয়ে যাবে, কালী বিয়ে বসে অন্য কারো ঘরে চলে যাবে। মানে কেমন জানি তখন ভিতরটার মধ্যে একরকম কষ্ট কাজ করতেছিল যে না, কালীর বিয়ে হয়ে যাবে, এটা আমি মানতে পারবো না। মানে আমি এটা মানতে পারবো না, আমি কালীকে বিয়ে করব। এরকম একটা চিন্তা ভাবনা তখন আমার মাথায় চলে আসে।
আসার পরে আমি আমার মায়েরে বললাম, ছেলেটা ভালো না, একটু অপেক্ষা করো, আরও ভালো ছেলে পাইলে বিয়ে দিব, এই ছেলেটার সমস্যা আছে। আম্মারে বুঝিয়ে শোনায় বহু কষ্ট করে বিয়ের ঘরটা ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে আমি প্রস্তাবটা প্রথমে গিয়ে আমার নানির কাছে দিলাম যে, নানি এমন এমন ঘটনা, আমি তো কালিরে পছন্দ করি, আমি কালিরে বিয়ে করতে চাই। নানি তো এটা শুই না পুরোপুরি খেপে গেল আমার উপরে। হ্যাঁ, এটা কেমন কথা হইলো, তুই কালিরে বিয়ে করবি মানে? এটা কি ধরনের কথা বললি? না না না, এটা হইতে পারে না, আমরা তোরা কালিরে বিয়ে করাবো না। মানে আমার নানি এরকম করে বলতেছে, কিন্তু নানি আমাদের বাড়িতে আসে না। কিন্তু ইতিমধ্যে নানিও কিন্তু জানে না যে কালি আমার বাপের টাকা দিয়া ছুটে আনছে জেল থেকে। তো এই ঘটনার কিছুদিন পরে কালির বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসে, ভেঙে দেই, বিয়ের ঘর আসে, ভেঙে দেই। এর অনেকগুলো দিন পরে একদিন আমাদের নানার অনুষ্ঠান, মানে কি একটা অনুষ্ঠান, দোয়া পড়াবে এরকম, আমরা সবাই যাই, শুধু আমার বাবা যায় না, মা আমি আমরা সবাই যাই। ওইখানে গেলে পরে আমার মা তখন আমার নানিরে বলে যে কালি বাড়ি থেকে জমি বিক্রি করে আই না আমার আব্বারে জেল থেকে ছুটাইছে। তো সেখানে আমি সহ ছিলাম। আমার নানু তখন কালির সাথে খুব খারাপ ব্যবহার করে, তা তুই কেন টাকা দিয়াই না, ওরা ছুটাইলি, তোর ভবিষ্যৎ কি, তুই এখন কি করবি? এর ভিতরে হঠাৎ করে আমার নানু তখন আমার মাকে বলে দেয় যে তোর ছেলে নিজাম তো এমনি এমনি বলতেছে কালিরে বিয়ে করবে, তাহলে কালিরে তোর ছেলের কাছে বিয়ে দে, যেহেতু তোদের জন্য এত বড় উপকার করছে, টাকা আইনা তোর স্বামীর জেল থেকে ছুটাইছে, নাহলে তো তোর স্বামী জীবনও জেল থেকে বেরোতে পারতো না, তাহলে একটা কাজ কর, কালিরে তোর ছেলের বিয়ে করা। তো আমার আম্মা তখন এটা শুনে আমার আম্মার কোনো জবাব দিল না, কিছু বললো না, হাও বললো না, নাও বললো না। এরকম করে প্রায় 2 থেকে 3 দিন কেটে যাওয়ার পরে মা একদিন আমার জিজ্ঞেস করে, তুই কি কালিরে বিয়ে করবি? আমি বললাম যে মা, আমি কালি যেহেতু দেখতে শুনতেও ভালো বা আমাদের অনেক সাহায্য সহযোগিতা করছে, আমি তো নানুর কাছে কইছি, বাট নানু তো রাজি হয় নাই, কারণ তুমি যদি রাজি হও তাহলে মা আমি কালিরে বিয়ে করতে রাজি আছি। আমার মা বলে, প্রস্তাব তো ভালোই, এটা তো কোনো সমস্যা নাই, ভালো কথা, এখন তুই যে বিয়ে করবি, আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, তুই যদি রাজি থাকিস তাইলে আমি কালির সাথে কথাবার্তা বলি, দেখি কালি রাজি আছে কিনা। তো আমার আম্মা তখন কালির সাথে কথাবার্তা বলে, কালি রাজি হইলো, কিন্তু আমার আব্বা রাজি হয় না। মানে আব্বা কোনোভাবেই রাজি নেই যে কালিরা আমাকে বিয়ে করাবে। আব্বা উড়মারি চুর করে যে না, এটা কখনোই হতে পারে না, আমি কালিরে বিয়ে করাবো না, ঘর নাই, দুয়ার নাই, বাপ নাই, মা নাই, এরকম মেয়ের আমি কেন বিয়ে করাবো? আব্বা রাজি না, রাজি না, রাজি না। আব্বার এরকমভাবে ঝামেলা হতে হতে আব্বা একটা পর্যায়ে কালির গায়ে পর্যন্ত হাত তোলে, এতে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বাড়িতে আমি তোরা রাখবো না, আমি তোরা আমার ছেলেকে বিয়ে করাবো না। এই ঝামেলাগুলো প্রতিনিয়তই চলতেছে। এরকম করতে করতে আমার আব্বা যখন কালির গায়ে হাত তুললো, কালি তখন রাগ করে তার নানার বাড়িতে চলে গেছে। তুই তার নানার বাড়িতে চলে গেছে, তার মামারাও তারা জায়গা দেয় না, কারণ সেই কিছুদিন আগে জায়গা বিক্রি করে গেছে, এই জন্য তার মামারা তারা জায়গা দেয় না। ওইখান থেকে কালি তখন আমার নানির কাছে চলে গেল, খবর পাইছে আমার নানি নিয়ে গেছে আমার নানার বাড়িতে। তো তারই প্রায় 15-16 দিন পরে একদিন বিকেলবেলা আমি নানার বাড়িতে যাই ওখানে কালির সাথে আমার দেখা হয়। আমি আমার নানুরে বলি, নানু তুমি কাজীটাই কেন, আমি কালিরে তোমার বাড়িতেই বিয়ে করব। আমার নানু বলতেছে, তোর আব্বা যদি পরে কি করে না করে, তোর আব্বা রাগী মানুষ, পরে একটা ঝামেলা করে ফেলবে। আমি বললাম, আব্বা কি করবে না করবে এটা আমার জানার দরকার নেই, আমি কালিরে পছন্দ করে আমি কালিরে আজকেই বিয়ে করব, তুমি কাজী রাখো। তো ওই সময়ও কিন্তু কালির মা সাথে কালির একটা সম্পর্ক ছিল। ও আমার নানু বাড়িতে যাওয়ার পরও আমার নানুও বলে যে তুই এটা সামলাইতে পারবি ভবিষ্যতে এই জিনিসটা। আমি বললাম, এটা সমস্যা নেই, তো আমরা ইউজ টু হয়ে গেছি, আজকে কত বছর ধরে এটা কালির সাথে হইতেছে, আমরা তো দেখতেছি, সুতরাং এইটা আমাদের জন্য কোনো মানে বড় ধরনের সমস্যা না, এটা কোনো বিষয় না, আপনি এটা নিয়ে চিন্তা করেন না। আমার নানুর আমি এটা বলি। নানু তখন বলে, আচ্ছা ঠিক আছে, যদি এটা নিয়ে সমস্যা না থাকে তাহলে তার কোনো সমস্যা নেই। ওই রাতেই তখন কালির সাথে আমার নানু আমার বিয়ে পড়াই দিল। বিয়ে পড়াই দেওয়ার পরে নানুর বাড়িতেই তখন কালির সাথে আমার বাসর হলো। বাসর ঘরেও গেলাম, বাসরও করলাম, কিন্তু বড় কথা হচ্ছে কি, মানে কালি জানি কেমন একটু নার্ভাস, মানে আমার সাথে আগে যেরকম ফ্রিলি কথাবার্তা বলতো, একটা মানে গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল, বাট হঠাৎ করে জানি ও কেমন হয়ে গেল, খুব বেশি একটা কথা বলে না, সবসময় গম্ভীর হয়ে থাকে, মুখ কালো করে থাকে, মানে একটা অন্যরকম অবস্থা আমি কালির মাঝে দেখতেছি। তো কেন এরকম হইতেছে বা কালি কেন এরকম করতেছে, এর কোনো কিছুই কিন্তু আমি তখন আর বুঝি না, আমি কোনো কিছুই বুঝতেছি না। যাই হোক, এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে, আর প্রতিনিয়ত আমি কালির সাথে আমার নানু বাড়িতে আসি। খবর তখন আমাদের বাড়িতে পৌঁছায় গেছে, আমার মা জেনে গেছে, বাবা জেনে গেছে। জেনে যাওয়ার পরে তারা তখন সিদ্ধান্ত নিল কালিরে নিয়ে আসবে। তো ওইখানে আরেকটা বিষয়, কালির যখন আমি বিয়ে করি, বিয়ে করার পরে এই কালির কাছে আরও কিছু টাকা ছিল, আমি জানি না ওইগুলো কোত্থেকে আনছে, আরও কিছু টাকা আছে, ওই টাকাগুলোও কালি আমারে দিছে বাসর ঘরে। তো কালির নিয়ে বাড়িতে গেছি, যাওয়ার পরে তখন তো সংসারে অভাব, ছোটো 3টা ভাই আছে, আমি সবেমাত্র বিয়ে করে ফেলি, মা অসুস্থ, আবার আব্বাও তো কোনো কাজকাম করে না, বোবো করে ঘুরে বেড়ায়, সংসারে তখন মোটামুটি ভালোই অভাব দেখা দিছে। তো এই অভাবের সময় কালি তখন আমার কিছু টাকা দিল, আমার কিছু টাকা দিয়ে বললো, এই টাকাগুলো দিয়ে আপনি কিছু একটা করেন। তো তখন সামান্য কিছু টাকা, এটা দিয়ে আমি তো তেমন কিছু করতে পারবো না।
তা আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড মোটামুটি খানিকটা দূরেই আছে। আমি তখন সিদ্ধান্ত নিলাম বাস স্ট্যান্ডের ওখানে এই অল্প কটা টাকা দিয়ে কিছু একটা করব। কারণ আমি তো মাঠে ঘাটেও কাজ করতে পারি না, দিন মজুরের কাজও করতে পারি না, ভারী কোনো কাজও করতে পারি না, আমি তো ওরকম একটা ছেলে। তাই এখন আমি করবোটা কি, আমার তো কিছু একটা করে খাওয়া লাগবে। তাই কালির ওই টাকাটা দিয়ে আমি তখন করলাম কি, বাস স্টেশনের ওখানে একটা মানে আপনার দোকান দিলাম, ছোট একটা দোকান দিলাম, আতর সুরমা মানে কালি বললো ওগুলো বিক্রি করার জন্য। এরকম একটা দোকান দিয়েছি, দোকান চলতেছে ভালোই। দেখা যায় মাঝে মাঝে এসে আবার টুপিও বিক্রি করি, টুপি এটা সেটা এগুলো বিক্রি করি। তো এরকমভাবে কিছুদিন পরে আমার এর 8 থেকে 10 দিন পরে আমার আব্বা কই জানি গেছে, কোথায় জানি গেছে ওইটা আমি জানি না, কই জানি গেছে। যাওয়ার পরে আবার এদিক দিয়ে হলো কি আপনার ওই যে রাস্তার কাজ করবে, রাস্তার কাজ করে আমার দোকানটা 2-3 দিনের জন্য বন্ধ। তো আমি তখন বাড়িতে গেলাম, আব্বা জানি কই গেল। 2-3 দিন পরে আব্বা, কিছুদিন পর আব্বা বাড়িতে আসছে। আসার পরে আব্বার মাথার মধ্যে খুব সুন্দর একটা টুপি, টুপিটা একটা ডিজাইন করা একটা টুপি, এরকম রেকানো টুপি। এরকম টুপি কিন্তু এর আগে আমি আর দেখি নাই। আমি নিজেও টুপি বিক্রি করি, বাট এই টুপিটা দেখি নাই, খুব সুন্দর ছিল। আমি আব্বারে বললাম যে আব্বা এই টুপিটা আপনি কই পাইছেন? আমার আব্বা বলে এটা একটা দরবেশ আমারে দিছে। মানে একটা দরবেশে দিছে। আব্বা এটা বললো যে একটা দরবেশ আমার এই টুপিটা দিছে, আমি যদি ভালো কাজ করি টুপিটা আমার সাথে থাকবে, আর যদি খারাপ কাজ করি টুপিটা আমার কাছ থেকে চলে যাবে। এই কথা নাকি দরবেশ আমার এটা বলে আমার আব্বার মাথায় টুপিটা পরাই দিছে। কোন দরবেশ আর তা তো আমি জানি না। আব্বা কই জানি চলে গেছিল, এবং আব্বা তখন মোটামুটি ভালো হয়ে গেছে, অনেকটাই প্রায় ভালো হয়ে গেছে। তো এই ঘটনার কয়েকটা দিন পরেই আমি আবার দোকানে চলে আসি। 3 দিন 4 দিন দোকানে থাকি, বাড়িতে 1 দিন যাই। এরকম করে যাতায়াত করাটা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। তো মাঝে মাঝে দেখা যায় 10 দিন 12 দিনও একবার বাড়িতে যাই। আবার এরই মাঝে আরেকটা ঘটনা ঘটছে, কালির ঘরে কিন্তু আমার একটা মেয়ে সন্তান হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো দিন কিন্তু পেরিয়ে গেছে। আমার মেয়েটা তখন মোটামুটি ছোট। তো মেয়েটা ছোট, তখন আমি এরকম করি, মানে কাজ কাম করি, সব কিছু দোকান টাকান সামলাইতেছে। মেয়েটা আস্তে আস্তে করে বড় হচ্ছে, মায়ের বুকে দুধ খাইতে আছে। এইরকম মুহূর্তে কালি তখন আমার প্রত্যেক দিন বলতেছে যে আপনি যেখানে থাকেন এখানে নিয়ে যান, আমি এই জায়গায় থাকবো না। মানে বারবার আমার এটা বলতেছে। তাই আমার কথা হচ্ছে, আমার 3টা ভাই আছে, ছোট ভাই, মা তেমন কাজ কাম করতে পারে না, আব্বা তো বোবো ঘুরে ঘুরেই বেড়ায়। এখন আমি যদি তোমারে নিয়ে আসি তাহলে আমার ঘরের কাজগুলো কে করবে? আমার ভাইগুলারই কে দেখবে? আমার মায়েরই দেখবে কে? আমার বাপেরই দেখবে কে? না, আমি তোমার আনতে পারবো না, তুমি এখানে থাকো। এই নিয়ে ধরেন কালির সাথে আমার ঝগড়াঝাটি ঝামেলা। কালি বলতেছে না, আমি দোকানে চলে যাব, আমি এখানে থাকবো না, আপনি আমার দোকানে নিয়ে যান, মানে আপনি যেখানে থাকেন ওখানে নিয়ে যান। তা আমি কালিরে আনি না। এরকমভাবে প্রত্যেক দিন যখন বলতে বলতে জ্ঞান করে, আমি একদিন বললাম, আচ্ছা তুমি কেন এরকম করতেছো? তুমি দোকানের সামনে মানে দোকানে যাইতে চাও কেন? তোমার কারণটা কি? দোকানে ওইখানে কি আমার কাছে থাকতে চাও, কারণটা কি? আমি তো মাঝে মাঝে তোমার কাছে আসি। ও তখন বলে, আমি যদি এখানে থাকি তাহলে আমি আমার ইজ্জত নিয়ে বাঁচতে পারবো না। তো আমার ছোটো ভাই যেটা আছে ওই আবার একটু শয়তান টাইপের। তখন আমি মনে করলাম যে ও মনে হয় কিছু একটা করছে। আমি তখন বলি, তা ও কিছু করছে? আমি ঠিক আছে ওরা আমি মানে শাসাইয়ে দিব, ও কী করছে তোমার আমারে বলো। ও বলে না, ও কিছু করে নাই। তো কে করছে? যে করছে আমি তার নামটা কখনোই মুখে আনতে পারবো না, আমি বলতে পারবো না। পরে আমি বললাম, ঘরের মধ্যে আছে আমার 3 ছোটো ভাই আর আমার বাবা, এছাড়াও তো আর কেউ নেই। আব্বা কিছু করছে? ও তখন বলে, না না নাউজুবিল্লাহ, এরকম বইল না, এরকম করে আমারে বলে। তো এখন কে ওর সাথে কী করছে এটা তো আর আমি জানি না। বারবার আমার সাথে ঝগড়া করে, আমি এখানে থাকবো না, আমি দোকানে চলে যাব, তুমি যে জায়গায় থাকো আমার সে জায়গায় নিয়ে যাও, আমি সেই জায়গায় থাকবো। এই নিয়ে ধরেন ঝগড়া ঝাঁটি যায় ঝামেলা, খুব খারাপ একটা অবস্থাতে চলে গেছে। আমি আর ওর সাথে কথা বলি না, রাগ করে আসি, মন খারাপ করে আসি, কেন তুই আমার সাথে চলে যেতে চাস? তোরে আমি এখানে দিয়ে গেলাম, এখানে থাকবি, তুই যাবি কেন? এই যায় ঝামেলার মাঝে কিছুদিন পরে, এই ঘটনার কিছুদিন পর আমার মেয়েটা তখনও ধরেন মায়ের বুকের দুধ খায়। এইরকম একটা সময়ের ভিতরে হঠাৎ করে একদিন জানতে পারি আমাদের বাড়ি থেকে খবর আসছে কালি অনেক অসুস্থ, বাড়িতে যাওয়ার জন্য। তখন তো ধরেন মোবাইল ফোনের অত একটা ভালো ব্যবস্থা ছিল না, তাই মানে খবর পাঠাইছে বাড়িতে অবস্থা খারাপ যাওয়ার জন্য। যে দেখি যে কালি অসুস্থ, মারাত্মক অবস্থা, এবং কালির গাটা সব কিছু ফাইটার হয়েছে, রক্ত বেরিতে আছে। তো সেখানে আবার ডাক্তার আছে, ডাক্তার এনে ব্যান্ডেজ ট্যান্ডেজ করলো। তখন বুঝতে পারলাম কালিরে মারছে। তো আমার ছোটো ভাইরে আমি বললাম, কী হয়েছে, কালিরে কে মারছে? বলে আব্বা মারছে। তাই আমি বললাম, আব্বা মারছে? আব্বা কেন মারছে? বলে কালি নাকি আব্বার টুপিটা হারাই ফেলছে, আব্বার টুপি হারাই ফেলছে এই জন্য মারছে। তখন আমি বললাম যে আব্বার টুপি? কোন টুপি? বলে এই যে আব্বা একটা টুপি পরতো না সবসময় প্রতিদিন, ওই যে কোথা থেকে যে আনছিল ওই টুপিটা। তো টুপিটা অনেক সুন্দর ছিল, আমার মনে আছে। তাই আমি বললাম, একটা টুপি কালি হারাই ফেলছে, তাই বলে কি আব্বা ওরে মারা লাগে? আমার দোকানে টুপির অভাব, আব্বা গিয়ে 10টা টুপি তো ওখান থেকে নিয়ে আসতে পারে, টুপির তো অভাব নাই। তাইলে একটা টুপির জন্য আব্বা আমার বউয়ের গায়ে হাত দিবে কেন? মায়ের জিজ্ঞেস করলাম যে মা ঘটনা কি? আমার আম্মা বলে, তোর আব্বার কথা বলিস না, তোর আব্বা তো খারাপ জানিসই, ইদানিং দরবার কারবার নাই, পকেটে টাকা ঢুকে না, এই জন্য আরও খারাপ হয়ে গেছে। আগে তো খারাপ ছিল, এখন আরও খারাপ হয়েছে।
তাই আমারে আল্লাহ মরণ দেয় না কেন, আমি মূল্যে তো আর এইসব দৃশ্য আমার দেখা লাগতো না, আমি এইসব আর দেখতে পারতেছি না। আম্মা এগুলো বলে আফসোস করতেছে, কান্নাকাটি করতেছে। যাই হোক, এবার আমি আব্বারে খুঁজতে বেরোলাম। আব্বা কালিরে মাইরা কই জানি চলে গেছে, মানে আব্বার কোনো খবর নাই। আর মারছে যে প্রচুর মারছে, মানে কম মারে নাই। তো রাতের বেলায় আমি তখন কালির কাছে গিয়া বললাম, টুপিটা কেমনে হারাইছ? ও বলে, আমি টুপিটা ধরি নাই। আমি তখন বললাম, কি বলো তুমি টুপি ধরো নাই? আব্বা বলতেছে, মা বলতেছে তুমি নাকি টুপি হারাইছো। বলে, না, তোমার আব্বা আমাকে দিছিল টুপিটা ধোয়ার জন্য, তুই ধোয়ার জন্য আমার এই টুপিটা দিছে। দেওয়ার পরে টুপিটা তোমার আব্বা যে ঘরে থাকতো ওই ঘরের সামনেই একটা টেবিলের উপরে টুপিটা দিছিল। তা আমি অন্য কাপড়গুলো ধুইতে নিয়েছিলাম, আমার এই টুপির কথা মনে ছিল না। ওই টুপি যে এখানে উনি রেখে গেছে এটা আমার মনে নাই। আমি অন্য কাপড়গুলো ধুইতে গেছি, কাপড়গুলো শুকাইয়া আমি কাপড়গুলো নিয়ে আসবো। ওই সময় আমি কাপড় আনছি, দিনে 2টা কি 2:30 বাজে। তোমার আব্বা হঠাৎ করে আমারে বলতেছে টুপি দেওয়ার জন্য। তো তখন আমার হঠাৎ মনে পড়ছে, আরে টুপি তো উনি এখানে রাইখে দিয়েছে, আমি তো টুপি ধুই নাই। তা আমি ওনারে বললাম, আব্বা টুপি তো এখানে আপনি রাইখে গেছেন, আমি তো টুপিটা ধুই নাই, টুপিটা ওইখানে আছে। তখনই তোমার আব্বা বলতেছে টুপি তো এখানে নাই, কই এখানে টুপি নাই। পরে আমি দৌড়ে ওখানে গেছি, যাওয়ার পরে দেখি টুপিটা ওইখানে নাই। তা আমি বললাম যে আব্বা টুপি তো এখানেই ছিল, মনে হয় কোনো ছোটো বাচ্চা টাচ্চা মাথায় দিয়ে দিছে এবং টুপিটা মনে হয় কেউ নিয়ে গেছে। তোমার আব্বা বলতেছে, না, টুপি কে নিয়ে যাবে, টুপি তুই নিয়ে গেছিস, টুপিতে তুই ফালাই দিছিস এবং টুপিটা তুই হারাই ফেলছিস। আমি বললাম যে আমি হারাই নাই। এই কথাবার্তার মাঝে তোমার আব্বা হঠাৎ করে আমার চুলের মুঠি ধরে এবং আমাকে আমার মানে তল পেটে আমাকে এইভাবে আমার নাভির নিচে এইভাবে আমাকে আঘাত করে। এগুলো শোনার পরে খুব খারাপ লাগলো যে আব্বার এই অত্যাচার প্রতিনিয়তই দেখতেছি। এখন কি করবো, আব্বারে তো কোনো দিক থেকে আর মানাইতে পারি না। আমি তো আব্বার সন্তান, আমি তো আব্বার বড় না যে আব্বার গায়ে হাত তুলবো। মেনে নিলাম, যাই হোক, যাই করছে যেটাই করছে আব্বা তো ভালো করে নাই, এখন আর কি করার আছে। মানে আমি আর কোনো কিছু বললাম না, মোটামুটি ওই জায়গার ভিতরে চুপ হয়ে গেলাম যে ভাগ্যে যা আছে তাই হবে, আমার আব্বা মানুষ ভালো না, এখন আর কি করা। সব কিছু ঠিকঠাক মতো চলতেছে, ভালোভাবেই চলতেছে। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতেছে, রাতটা কোনো মতো কেটে গেল এবং পরের দিন আমি তখন দোকানে চলে আসবো। আব্বা কিন্তু নাই, আব্বা কালিরে মাইরা কই জানি চলে গেছে। পরের দিন দোকানে আসবো, কালি আমার বলতেছে আমার শরীরটা ভালো লাগতেছে না, আপনি আজকে দোকানে যাইয়েন না। এবার আমি বললাম, এই দোকান তো খুলতে হবে, আমাদের তো আর কোনো ইনকাম নাই, ওই দোকান থেকে 2 টাকা ইনকাম পুরো পরিবার এমনিই চলে, আমাদের তো আর কোনো কামাই রুজি নেই, তো আমি দোকানে আমার যাওয়াই লাগবে। ও আমার যাইতে দিল না। ওই দিনটা আমি তখন ঠিক আছে, ও যেহেতু যাইতে দেন আমি তখন থেকে গেলাম যে ঠিক আছে আমি থাকি। অ্যান্ড থাকার পরে রাত্রেবেলায় মানে ওই দিনও থাকলাম, রাতেও থাকলাম। রাত্র 11টা কি 12টার দিকে কালি জানি কার সাথে কথা বলতেছে, ওই আগের মতো করে যেরকম আমরা মার সাথে কথা বলি এরকম। তো মাঝে মাঝে দেখলাম, আমি দেখলেও কথা বলি না, এবং আজকে দেখেও কান্না করতেছে, কথা বলে আর কান্না করতেছে। তো এবার আমি বললাম যে এই কালি কান্না করতেছো কেন? তা বলে আমার মেয়েটার জন্য কান্না করতেছি। আমি বললাম, তা তোমার মেয়ের জন্য কান্না করতেছো কেন, কী হয়েছে তোমার মেয়ের? তোমার মেয়ে তো ভালোই আছে, অসুস্থ তো তুমি, তোমার মেয়ে তো ঠিক আছে। ও আমাকে বলে, আমি তো চলে যাব, তোমার মেয়েটারে কে দেখবে? এরকম করেই বলতেছে। আমি তখন বললাম, এটা তুমি কি বলো, তুমি চলে যাবা, তোমার মেয়েরে কে দেখবে, তুমি কই যাবা? বলে, আমার মা আসছে আমার নিয়ে যাওয়ার জন্য, আমি চলে যাব। তা আমি বললাম, কালি প্রতিদিন তুমি এগুলো করো, এগুলো সহ্য করে, কিন্তু সবসময় ফাইজলামে ভাল লাগে না। আমার দোকানেও যাইতে দিলা না, আমি দোকানও খুলতে পারলাম না, কোনো বেচা বিক্রিও করতে পারলাম না, একটা খারাপ অবস্থার মধ্যে চলে গেলাম। এখন তুমি বলতেছো যে তোমার মা আসছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমার আম্মা কোত্থেকে আসবে? আসমান থেকে আসবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য? এটা তুমি কী ধরনের কথা বলো? এগুলো কোনো কথা? তুমি চুপ করো কালি, এসব উল্টাপাল্টা কথা বলো না। আমারে বলতেছে যে আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি ঠিকই বলছি, আমার মা আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো সেদিন মোটামুটি কালির কান্নাকাটি দেখে আমার কাছে যেটা মনে হলো যে না, আসলেই সত্যি কিছু একটা ঘটে যাবে। আমি একটু রাগ করে বললাম যে ঠিক আছে, প্রতিদিন তো তোর মায়ের গল্প আমার শোনাস, আজকে বহু বছর ধরে তোর মায়ের গল্প শুনতেছি, দেখি আজকে তোর মায়ের একটু দেখাতো, আমি তোর মায়ের দেখি একটু। এইটা বলার পর ও বলে, সত্যি দেখবে? আমি বললাম, হ্যাঁ একটু দেখি। বলে, আমি তো এখন চলে যাব দুনিয়া ছেড়ে, তো যাওয়ার আগে তোমার শেষ ইচ্ছাটা পূরণ করি, তাহলে দেখো। এই বলে আল্লাহ সাক্ষী ভাই, আমি ঘরের দরজার দিকে তাকাইলাম, তাকায় দেখি যে ঘরের দরজার সামনে সাদা কাপড় পরিহিত একদম মানে নুরানি চেহারার মতো চেহারা, মানে আলো জলজল করা হঠাৎ এক মহিলা। এবং ওই মহিলার দিকে তাকাই আমার চোখের মানে ওই মহিলার থেকে যে চোখের মানে আলোটা আমার চোখে পড়ছে, মনে হয় আমি আর 5-6 মিনিটের মতো চোখে দেখি নাই, মানে পুরো চোখ আমার ঝলসে গেছে। হঠাৎ করে আমি মানে কালিরে এরকম করে খুঁজতেছি, মানে আপনি ঘুম থেকে উঠে হঠাৎ সূর্যের দিকে তাকালে যেরকম এরপরে আর চোখে দেখা যায় না, মানে এমন অবস্থা। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি যে মানে থেকে উঠে দেখি যে কালি আর কথা বলে না। এবার কালিরে ডাকতেছি, ও কালি, ও কালি, কোনো কথা বলে না, হাসি দিয়ে আছে। চিৎকার দিলাম, ও মা, কালি যে কথা বলে না। আমার মাও সুস্থ, পাশের রুম থেকে দৌড়ে আসছে, ছোটো ভাই আসছে,
সবাই আসার পরে আমি বললাম যে মা ও তো কথা বলে না। মা বলে কবিরাজরে ডাক দে। বাড়ির পাশে একটা কবিরাজ আছে, কবিরাজ মানে ডাক্তার আর কি, উনি কবিরাজিও করে ডাক্তারিও করে। ওনার গিয়ে ডাক দিলাম, উনি আসছে, আইসা উনি হাত ধরে বলতেছে ওই তো মারা গেছে। আমি বললাম মানুষ মারা যায় শুনেছি, মানুষের মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর আগে এইভাবে একটা মানুষ বলে যায়, এইভাবে বলে যায়। এবং সে আমার এটা কি দেখাইলো, শেষ বেলা এটা আমি কি দেখলাম, এটা আমার কি দেখাইলো, আমি আর বুঝতে পারলাম না। আমার আব্বাও তখন খবর নাই, আব্বা কই জানি চলে গেছে, আব্বার বাড়িতেও আসে নাই। কালীর মৃত্যু হলো সকালবেলা, আস্তে আস্তে চারদিকে খবর পৌঁছাইল, আমার নানু বাড়িতে খবর গেল, আমার নানু, এরপরে আমার মামা, তখন আমার নানা ভাই মারা গেছিল, অন্যরা সবাই তখন কালীর লাশ মাটি দেওয়ার জন্য আসছে। কালীর নানার বাড়ি থেকে কেউ আসে নাই। কালী তার নানার বাড়িতে কিছু সম্পদ পাইতো, ওইগুলো বিক্রি করে ফেলে, এবং বিক্রি করার জন্য কালীর নানার বাড়ি থেকে কেউ আর কালীর দেখতে আসে নাই। কালীর মরার খবরও দেওয়া হয়েছে, বাট তারা আসে নাই। তো কালীর আমি খুব ভালোবাসতাম, মানে এতটাই ভালোবাসতাম যে গোটা দুনিয়া একদিকে ছিল, কালী আমার কাছে একদিকে ছিল। নিষ্পাপ ফুলের মতো একটা মেয়ে শুয়ে আছে, সবাই যদি সাপ গলায় দিয়েও বলে কালী মারা গেছে, আমি বিশ্বাস করি না। কারণ একটা মানুষ মরে গেলে এত সুন্দরভাবে হাসি দিয়ে থাকতে পারে না। একটা মুচকি হাসি দিয়ে শুয়ে আছে, যে কালীর লাশ দেখতেছে সেই বলতেছে আর এটা তো মরা মনেই হয় না, কি বলে এটা মরা, এটা তো মরা কোনো মেয়ে না, এটা তো জীবিত। মানে সবাই বলে এরকম, চোখগুলো যেন নড়ে, মুখটা যেন নড়তেছে। কান্নাকাটি করতে করতে দিনে 2টা বাজে, কালীর লাশ দাফন করা হবে, কবর খোঁড়া হলো। তখন আমার মেয়েটা আমার কোলে কান্না করতেছে। আস্তে আস্তে করে আমরা তখন কালীকে দাফন করে ফেললাম। আমাদের বাড়ি থেকে অনেক দূরের আমাদের নিজেদের জায়গায় একটা গোরস্থান আছে, ওইখানে কালীকে দাফন করে দিলাম। কালী মারা যাওয়ার পরে আমার ভিতরে তখন খুব রাগ উঠে গেছে। আব্বা যদি কোনোদিন বাড়িতে আসে, আমরা আব্বারে আস্ত রাখবো না, আব্বারে এই করবো, আব্বারে সেই করবো, মানে খুব রাগ হয়ে আছে আব্বার উপরে। আব্বা আমার বউরে মাইরে ফেলাইছে, কালীর তো কোনো দোষ নাই, কেন নিষ্পাপ কালীরে মেরে ফেললো, কালী কী অন্যায় করছে, কালীরে কেন মারবে, মানে অনেক রাগ আমার আব্বার উপরে। এইভাবে তখন মাস 2-1 মতো কেটে গেলাম। আমি তখন দোকান চালাইছিলাম। প্রায় 3 মাস পরে দোকান চালাইছি, প্রায় 3 মাস পরে আপনার থেকে সুনামগঞ্জের ওই দিক থেকে এক লোক আসছে আমার দোকানে, আইসা আমারে বলতেছে ভাই আপনার নাম কি নিজাম? আমি বললাম হ্যাঁ। তখন পর্যন্ত কিন্তু আমার বাপের কোনো খবর নাই। আমি বলতেছে যে আপনার আব্বার নাম কি অমুক? আমি বললাম জি। বলে আপনার আব্বারে পাওয়া গেছে, কিন্তু আপনার আব্বা তো মারা যাবে, খুব অসুস্থ। পরে আমি বললাম আব্বা খুব অসুস্থ কোন জায়গায়? বলো অমুক জায়গায়। আমি সাথে সাথে দোকান বন্ধ করে ফেলছি। যত হোক আমার বাবা তো জন্মদাতা পিতা। দোকান বন্ধ করছি। দোকান বন্ধ করার পরে তখন এই সুনামগঞ্জের ওই জায়গায় গেছি, যে দেখি আব্বা তার এক বন্ধুর বাড়িতে, কিন্তু এতটাই অবস্থা খারাপ, মানে শরীর নাড়াইতে পারে না। তার বন্ধু মানে আমার আব্বা, মানে আমার কালী যেদিন মারা গেছে শুনলাম সেদিন থেকে আমার আব্বা অসুস্থ, এবং আজকের এই দিন পর্যন্ত আব্বার এই অবস্থা। আব্বারে তখন আমরা বাড়িতে আনি। বাড়িতে আনার পরে তখন আব্বার অবস্থা খুব খারাপ, মানে এতটাই খারাপ যে গ্রামের মানুষ যেই আমার আব্বারে দেখতেছে সেই কান্না করতেছে। মানে আব্বা এমনভাবে শুকাইছে, একটা মানুষ এরকমভাবে শুকাইতে পারে, ওনার হাড্ডিগুলো দেখা যায়। মানে নর্মালি কোনো মানুষ যদি আমার আব্বাকে দেখতো ভয় পেয়ে যেত, মানে চিৎকার দিয়ে উঠতো ভয়ে, এমন মারাত্মক চেহারা হয়ে যায় আমার আব্বার, খুব ভয়ানক আকৃতির এক চেহারা হয়ে যায়। সবাই তখন বলা বলি করতেছে আমার আব্বা আর বাঁচবে না, আব্বা মরে যাবে। তা আমার কথা হচ্ছে আমার আব্বা তো আমারে দুনিয়াতে আনছে, তা আব্বার মৃত্যু আমি এইভাবে কেন নিব? এবার আমি শুরু করলাম আব্বারে কেমনে বাঁচানো চাই। তো প্রথমে চিন্তা করলাম আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই, যা কয়টা টাকা আছে তা তো দোকানে সামলাইতে আসি। পরে জমি বিক্রি করলাম। আমাদের মানে বাড়ির পাশে যে জমিগুলো ছিল এগুলো মোটামুটি বিক্রি শুরু করে দিলাম। বিক্রি করে আব্বারে তখন সিলেট ভর্তি করালাম প্রথমে, ওইখান থেকে ডাক্তার রাখে নাই, নিয়ে গেলাম ঢাকাতে। প্রায় আপনার 4 থেকে 5 মাসের মতো আব্বা বাইচা ছিল। এই 4-5 মাসে আমাদের ঘর বিটা ছাড়া আর কোনো জায়গা আমাদের রইল না। একমাত্র ঘর বিটা ব্যতীত জমি যত ছিল আশেপাশের সমস্ত জমিগুলো বিক্রি করে দিলাম, আমার দোকানটা বিক্রি করে দিলাম, মানে আর কোনো কিছুই নেই অবশিষ্ট। কিন্তু 4 মাস 21 দিনের মাথায় আমার আব্বা হসপিটালে মারা যায়। কিন্তু আব্বা যে মারা গেল, আব্বা আমাদেরকে একেবারে রাস্তায় বসায় দিয়ে গেল, আমাদের কিছুই রইল না, মানে আমরা কিছুই পাইলাম না, মানে যত যা ছিল আমাদের সবই শেষ। আব্বার নালে সব বিক্রি করে দিছি, কিছুই আর নাই। আব্বা মারা গেল, আব্বার লাশ নিয়ে তখন বাড়িতে আসছে। আব্বার লাশ নিয়ে আসার পরে তখন আব্বার দাফন কাফন নিয়ে কথাবার্তা চলতেছে। আব্বু দাফন কাফন করবো, আব্বার দাফন কাফন সম্পূর্ণ হলো। তো আব্বার দাফন কাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে মানে তখন আসলে পরিবারে প্রচণ্ড রকমের অভাব, কিন্তু
এত অভাব যা বলার মতো না। ছোট 3টা ভাই আছে, ওইগুলো আমার মতোই, কোনো কাজ কাম করে না, বাট্টার মতো ঘুরে বেড়ায়। আব্বা তো মরেই গেল, মা তো ওই মরা মরা করেই অবস্থা, সোজা হয়ে হাঁটতে পারে না, বাঁকা হয়ে হাঁটে, লাঠির উপরে ভর করে হাঁটে। খুব মারাত্মক এক অন্যরকম অবস্থার মধ্যে আমি তখন পড়ে গেলাম। কি করব ওই সময়তে ঠিক বুঝতে পারতেছিলাম না। সারাক্ষণই হচ্ছে মন খারাপ করি, আর বেশি মন খারাপ লাগলে কালীর কবরের কাছে গিয়ে একটু বসি। কালীর কবরের কাছে গিয়ে একটু বসলে মনটা আমার একটু শীতল হয়, একটু ভালো লাগে। এই করতে করতে মরার উপরে খারাপ বলতে একটা কথা আছে, হঠাৎ করে আমার মেয়েটা অসুস্থ হয়ে যায়। মানে আমার যে মেয়েটা আছে ও তখনও মানে অসুস্থ হয়ে যায়। এত পরিমাণের অসুস্থ হয় যা বলার মতো না। এমনিই তো ভাই সংসার চলে না, কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই, আমরা নিজেরা খাইতে পারি না। এর উপর আমার মেয়ে অসুস্থ, সারাটা রাত মেয়ের কান্না, মেয়েটারে নিয়ে আর থাকতে পারতেছিলাম না। খুব বাজে অবস্থা হয়ে গেছে, খুবই বাজে অবস্থা। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো টাকা পয়সা নাই, মানুষের কাছ থেকে ঋণ টিন করে মোটামুটি মেয়েটারে ডাক্তারকে দেখাইতে আসি। এরকম করে অনেক টাকা ঋণ হয়ে গেছে, মানে ঋণে এতটাই জর্জরিত হয়ে গেছি। মানে মেয়ে কিন্তু ভালো হয় নাই, বাট মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা ঋণ করে ফেলছি মেয়ের ডাক্তারের কাছে ডাক্তার দেখাইতে গিয়ে। আর আমার আব্বা যে মারা গেছে, জমি বিক্রি করার পরও আমরা মানুষের কাছ থেকে ঋণ করছি কিন্তু আব্বার চিকিৎসার জন্য। সবাই দিছে, যার কাছে চাইছি সেই দিছে, কিন্তু আব্বা এভাবে মরে যাবে এইটা না ভাই বুঝতে পারি নাই। এবার একে তো ঋণে জর্জরিত, ধরেন কোনো রকমের ঋণ পরিশোধ করতে পারি না। মানুষে সারাদিন বাড়িতে আসে, 3টা ভাই জীবন নষ্ট হয়ে গেল, এগুলো চুরিদারি ডাকাতি এইসব করে বেড়ায়। মা সারাটা দিন কান্না করে, কোনো ভাল লাগতেছিল না। তো একদিন হলো কি আপনার মাগরিবের আমার মনে হয় কিছুটা আগেই হবে, আমি কালীর কবরের পাশে আমাদের একটা জমি ছিল, ওই জমিটা বিক্রি করে দিয়েছি একজনের কাছে। ওনার কাছ থেকে আমি আবার জমিটা 1000 টাকা দিয়ে নিয়েছিলাম যে আমি 2 বছরের জন্য আমি এটাতে চাষাবাদ করব। তো তখন শীতকাল ছিল, নভেম্বর মাস ছিল, ওই রকম শীতের সময়। তখন আমি ওখানে সরিষা লাগাই, আপনার কি বলে রাঙাই শাক, লাল শাক যেটাকে বলি, লাল শাক লাগাই। তো আমি তখন লাল শাক উঠাইতে আসি রাতে। আমাদের এখানে রাত্রেবেলা একটা বাজার আছে, মানে পাইকারি বাজার, ওই পাইকারি বাজারে আমি লাল শাকটা বিক্রি করব। তো মেয়েটা যেহেতু কান্নাকাটি, আমার মেয়েটা তখন হাঁটতে পারে, মোটামুটি দুই করে হাঁটে। তো কী করলাম, তখন মেয়েটারে নিয়ে তখন ওইখানে গেছি। মেয়েটা থাকবে কার কাছে, আমার ছোটো ভাইগুলো তো একটাও মানুষ না, আর মা তো অসুস্থ। তো এরা নিয়ে গেছি, নিয়ে আইলের উপরে বসাই আমি তখন কাজ করতেছি। তো কাজ করতে করতে আজানের মনে হয় কিছুক্ষণ আগেই হবে, হঠাৎ দেখি যে মেয়েটা নাই। না, আমার মেয়েটা নাই, কিরো কই গেল। ওইখান থেকে উঠা, ওর নাম ছিল কাজলি, ডাকতেছে, ও কাজলি রে। 2বার ডাক ধরবো, আমি দেখি কাজলি কবরের উপরে বসে আছে, মানে কবরের পাশে, ওর মায়ের কবরের পাশে বসে আছে। তো ওইখানে বসে থেকে দেখি আমি, কিরে ওইখানে বসে আছে কেন। আমি আস্তে আস্তে কবরের কাছে গেলাম, যাওয়ার পর যেটা দেখলাম, ও আল্লাহ সাক্ষী ভাই, আমার মেয়ের হাতে একটা টুপি, এবং টুপিটা কীরকম একটা টুপি আমি আপনাকে বলি, সেম টুপি যেই টুপিটার জন্য আমার আব্বা আমার বউরে মাইরে ফেলছিল। এই যে আমার আব্বা আমার বউরে মাইরা বাড়ি থেকে পালাই গেছে, এইরকম একটা টুপি, সেম একটা টুপি। এখন টুপিটা দেখার পরে কিরে এই টুপিটা কোথেকে দিলাম, কই থেকে আনছো, বলে এখানে পাইছি, কবরের উপরে বলে পাইছে। তো এই টুপি কবরের উপরে আসবে কোথেকে। টুপিটা নিলাম, টুপিটার মধ্যে দারুণ সুঘ্রাণ, মানে টুপিটার উপরে দারুণ একটা ঘ্রাণ আসতেছে। নাকে দিলাম, মনে হয় যেন পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি এটারে কোলে নিলাম, কোলে নিয়ে টুপিটারে নিয়ে আমি তখন বাড়ির দিকে যাইতেছি। হঠাৎ চিন্তা করছি মাগরিবের আজান তো দিয়ে দিছে। আমি তখন করলাম কি, আমাদের বাড়ির এক মহিলারা রাস্তায় পেলাম, পাইয়া বললাম একটু কষ্ট করে কাজ নিয়ে আমার মায়ের কাছে দিয়ে আইসেন তো, আমি একটু নামাজটা পড়ে আসি। তো চিন্তা করছি ওই টুপিটা পরে নামাজটা পড়বো। টুপিটা পরলাম, পইরা মানে টুপিটা মাথায় দিয়ে তখন নামাজ পড়লাম। নামাজটা আদায় করলাম। নামাজ আদায় করার পরে সবাই বলতেছে, কিরে এত সুন্দর টুপি, আমার টুপি থেকে এক ধরনের গান আসতেছে, মানে একটু সুঘ্রাণ আসতেছে। মানে এটা সবাই তখন অবাক, টুপি থেকে এরকম সুঘ্রাণ আসবে কিভাবে। তো এই টুপিটা পইরা তখন আমি আস্তে আস্তে করে কবরস্থানের ওই পাশ দিয়ে আসতেছিলাম, বাড়িতে আসছি। আসার পরে মা আমারে বলে, কিরে এটা কি। আমি বললাম, মা টুপিটা চিনছো। মা বলে, এরকম একটা টুপি তো তোর আব্বা সবসময় মাথায় দিত। তখন আমার মায়ের মনে নাই যে টুপি নিয়ে ঝগড়া করে কিন্তু আব্বা আমার বউরে মেরে ফেলছে। তাহলে আমি মারে বললাম, মা এই টুপিটা নিয়ে একটা অলৌকিক ঘটনা আছে, তুমি শুনবা। মা আমার বলে, কি ঘটনা। আমি বললাম, শুনবা। এই ভিতরে শুনবা বলতে মা জানি কে জানি ডাক দিছে, মা চলে গেছে। তো এরপরে মা আবার কাজ করতে করতে আমার বলে, এই টুপিটা কই পাইছিস। আমি বললাম, কবরস্থানে পাইছি। মা আমার বলে, কবরে পাওয়া জিনিস মানুষ মাথায় দেয়, এটা খোল। মানে মা বলতেছে। আমি বললাম, মা দেখো টুপিটা কিন্তু এমনি এমনি পাইছে, তোমার নাতিনে গিয়া ওইখানে টুপিটা পাইছে। আমার টুপিটা মনে হয় আব্বার টুপির মতো।
আমার মা বলে, টুপি তো দুনিয়াতে তোর আব্বার জন্য একটাই বানাইছে, এরকম টুপি আর নাই, কেউ মনে হয় কবরস্থানে ফালাই দিয়ে গেছে, কবরস্থানে পাওয়া জিনিস ব্যবহার করতে নেয়, ওটা দিয়ে আয়। আমি বললাম যে মা, এটা তুমি কী বলো, সকালে দিয়ে আসবে? আমার মা বলে, না, রাতের মধ্যে টুপিটা দিয়ে আসবি, যেখানে পাইছো ওখানে রেখে আসবি, কবরের জিনিস মাথায় দেওয়া ভালো না। কিরে, এটা মাথায় দিলাম, ভাল লাগতেছে, সবাই বললো, মা বলে দিয়ে আসার জন্য। তা আমি দিয়া দিয়ে এসে এশার নামাজটা পড়ছি মসজিদে গিয়া, জমাতে এশার নামাজটা পড়ছি। এশার নামাজ পড়ে আসার সময় টুপিটা খুইলা তখন আমি এই কবরের উপরে দিয়ে চলে আসছি, যে কবরটা আছে কবরের উপরে টুপিটা দিয়ে চলে আসছি। টুপিটা কবরের উপরে দিয়ে চলে আসার পরে ওই দিন রাতের বেলায় কালী মরা যাওয়ার পরে আমি কোনোদিন কিন্তু কালীর স্বপ্নে দেখি নাই। কালী কখনোই কিন্তু আমার স্বপ্নের মধ্যে আসে নাই, বাট ওই দিন কালী আমার স্বপ্নের মধ্যে আসছে। স্বপ্নের মধ্যে আইসা কালী আমারে বলতেছে, টুপিটা দিয়া গেলা কেন? আমারে বলে, টুপিটা দিয়া গেলা কেন? আমি আমার মেয়েরই দিছি, টুপিটা যাতে তোমারে দেয়, তুই টুপিটা দিয়ে গেলা কেন? আমার স্বপ্নের মধ্যে বলতেছে, টুপিটা দিয়ে গেলা কেন? তুমি না কাজটা ভালো করো নাই। তাই আমি তার স্বপ্ন উত্তর দিতেছি, মাঝে বলে কবরে পাওয়া জিনিস ব্যবহার করতে নাই। ও আমাকে বলে, টুপিটা আমি তোমারে দিছিলাম, তুমি টুপিটা ব্যবহার করতা, কেন টুপিটা ফালাই দিলা? টুপিটা ফালাই দিলা কেন? টুপিটা তুমি নিয়ে যাইতা। আমি তখন বললাম যে, এটা তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি সকালে টুপিটা নিয়ে আসবো, এই কথা বললাম। তো এই রাতের মধ্যেই ধরেন বৃষ্টি, হাই রে বৃষ্টি, মানে এত পরিমাণের বৃষ্টি বলা বাহুল্য, মানে বৃষ্টিতে পুরা মানে পানি থই থই চারদিকে, মারাত্মক অবস্থা। সকালে আমার ওই টুপির কথাও মনে নেই, স্বপ্নের কথাও মনে নেই। আমার ওই বিছনাতে জমি জামা ছিল, আমি তখন ওইগুলো রাইল কাটা নিয়ে ব্যস্ত। দুপুরের পরে হঠাৎ আমার মনে হয়েছে, আরে কালকে রাতে তো আমি এরকম একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নের কথাটা মনে হওয়া মাত্রই আমি তখন দৌড়ে কবরস্থানে গেলাম। কবরস্থানে যাওয়ার পরে দেখি যে টুপিটা নাই। কবরস্থানে তো পানি, তখন একদম পানি থই থই করতেছে। তাই টুপিটা খুঁজতেছি, কিরে টুপিটা কই গেল? এখানেই তো টুপিটা ছিল, মানে খোঁজাখুঁজি করতেছি, নাই নাই নাই। তো একটা পর্যায়ে তখন মানে সবাইরে বলা বলে জিজ্ঞেস করতেছি যে এখানে একটা টুপি দেখছেন কবরে? সবাই বলে যে না না, আমরা কোনো টুপিটা দেখি নাই। পানি কিন্তু তখন কবরে জমে গেছে। তো এরকম খুঁজতে খুঁজতে 2টা-3টার দিকে মা তখন হাঁটতে হাঁটতে কবরস্থানে আসছে। এসে আমারে বলে, নিজাম কী খুঁজিস? আমি বললাম, মা এমন এমন ঘটনা, এই টুপিটা কবরস্থানে আমি কালকে রাতে স্বপ্নে দেখছিলাম, কালী আমারে কইল টুপিটা নাকি মাথায় দেওয়ার জন্য। মা তখন বলে, কালী এক পাগল ছিল, তোরে বিয়ে করাইছি এক পাগল, তুই এখন হয়েছিস আরেক পাগল। ওর মা মারা গেছে বহু বছর আগে, ও নাকি ওর মার সাথে কথা বলে। আমি বলি, মা তুমি কালীর মাকে নিয়ে কোনো কথা বইল না। কালী তার যে মায়ের সাথে কথা বলতো, আমি কালীর সেই মায়েরে আমার 2 চোখে দেখছি। তুমি উল্টাপাল্টা কথা বইল না। কালী কোনো খারাপ কথা বলে নাই, কালী যা বলছে কালী ঠিকই বলছে। আমার মা বলে, তুই পাগল হয়ে গেছিস, তোর মাথায় সমস্যা দেখা দিছে, কবরস্থান থেকে বাড়িতে আয়, তাড়াতাড়ি বাড়িতে আয়। এইটা বলে মা তখন বাড়ির দিকে রওনা দিল, মানে বাড়িতে চলে গেছে। মা বাড়িতে চলে যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম, টুপিটা তো আর পাই না, তাই আমি বাড়ির দিকে চলে আসছি। বাড়িতে চলে আসার পরে কালীর আর স্বপ্নে দেখি না, ওরে আর স্বপ্নে দেখি না, ও নাই নাই নাই, ওরে আর আমি স্বপ্নেই দেখি না, ও আর কোথাও নাই। আর মেয়েটা তো তখন, আমার মেয়েটা এই সময়টাতে একটু সুস্থ হয়েছিল, কিন্তু মেয়েটা একটু সুস্থ হয়েছিল, এই টুপিটা আমি আর পাই না, টুপিটা নাই নাই নাই, আর কোথাও নাই, মানে একেবারেই টোটালি আমি পাইলাম না। তো এরপরে আপনার রমজান মাস, মানে রমজান মাস আসবে, শবে বরাতের রাতি। শবে বরাতের রাতের বেলায় আমি তখন মানে রওনা দিছিলাম নামাজ পড়তে যাব মসজিদে। রাতের বেলায় তো নামাজ পড়ার জন্য রওনা দিছি। রওনা দেওয়ার পরে আমি ওই কালীর কবরের সামনে দিয়েই কিন্তু ওই মসজিদে যাওয়া লাগে, যাওয়ার রাস্তায় এটা। তেমন সময় রওনা দিছি, হঠাৎ করে কালীর কবরটা পার হওয়ার পরে আমার হঠাৎ মনে হইল, আরে আমি তো টুপি রেখে আসছে, বাড়িতে টুপিটা রয়েছে। তখন চাঁদের আলো ছিল, মোটামুটি ভালো চাঁদের আলো পড়তেছিল। তো টুপিটা তো বাড়িতে রেখে আসছে, আমি তখন আবার ফিরে গেছি, মানে আপনার সব বরাতের নামাজ পড়বো, টুপি ছাড়া এটা কেমন দেখাবে না। আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম যে টুপিটা নিয়ে আসি। বাড়ির দিকে টুপিটার জন্য রওনা দিচ্ছি, হঠাৎ দেখি কি টুপিটা, মানে এই সেম টুপিটা, যে টুপির কথা কালী আমারে স্বপ্নে বলেছিল, বা যে টুপি নিয়ে এত কিছু, ওই টুপিটা দেখি যে কবরের উপরে পড়ে আছে। মানে হঠাৎ রাতের বেলায় সাদা টুপি তো দেখা যায়, যে এই টুপিটা হাতে নিলাম, দারুণ ঘ্রাণ, টুপিটা মাথায় দিছি। মাথায় দেওয়ার পরে আমি তখন টুপিটারে মাথায় দিয়ে নামাজ পড়ছি, দিন কদরের নামাজ পড়ছি, আমি বরাতের নামাজ পড়ছি, সবাতে নামাজ পড়ছি, পইরা ঘরে আসছে। এসে টুপিটা, আমি কিন্তু আর বিয়ে শাদি করি নাই, টুপিটা তখন খুইলা রাখে আমি তখন রাত্রে ঘুমাইলাম। ঘুমানোর পরে আমি দেখি যে একজন হুজুরকে স্বপ্নে দেখলাম। উনি কে এটুকু আমি বিস্তারিত জানি না, অনেকে এটা বললে আমাকে অন্যভাবে নিবে, তাই আমি এটুকুই বলি, উনি কে সেটা আমি জানি না। তবে উনি কোনো মানুষ নয়, তার এক নুরানি চেহারা ছিল, নুরানি চেহারা, খুবই নুরানি, খুবই এরকম, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। উনি আমাকে এলে বলে যে তোর বউয়ের কবরটা
সুন্দর করে ব্যারিকেড দে, তোর বউর কবরে কুকুর ঢুকে বিড়াল ঢুকে তোর বউর কষ্ট হয়, কবরটা সুন্দর করে সাজিয়ে দে, আর এই টুপিটারে যত্ন করিস। রাতের বেলা এই স্বপ্নটা তো নিয়ে আমাকে দেখায়। স্বপ্নটা দেখানোর পরে আমি তখন সকালবেলা চিন্তা করি ঘটনা কি, এইরকম স্বপ্ন আমি কেমনি দেখলাম ভাই, এই স্বপ্ন দেখার কারণ কি? এই মনে করেন আমার জীবনের শুরু যে ভাই কীরকম শুরু আমি আপনাকে বলি। আমি ধরি ছাই হয়ে যায় স্বর্ণ, আমি ধরি ছাই হয়ে যায় স্বর্ণ। মানে আমার কাছে টাকা পয়সা যে কোত্থেকে আসে, মানে কোন জায়গা থেকে যে আমার কাছে টাকা আসে, এর কোনো উপায় আমি খুঁজে পাই না, এর কোনো বুদ্ধি আমার মানে এর কোনো আমার কাছে নাই যে আমার কাছে টাকাটা আসে কোত্থেকে, এই টাকা আমার কাছে কোত্থেকে আসে। মানে জমিতে কারো জমিতে ফসল নেয়, আমার জমিতে ফসল ভরপুর। এছাড়াও আরও কিছু অন্যান্যভাবেও টাকা আসে সৎভাবে। মানে বেশি দিন লাগে নাই, অল্প কয়েকটা বছরের ভিতরে রাতারাতি আমার জীবনে পরিবর্তন, রাতারাতি পরিবর্তন। এবং পরিবর্তন হওয়ার পরে ইতিমধ্যে আমি স্বপ্নের ঘটনা, টুপির ঘটনা এলাকার লোকজন সবাইদেরকে জানাই, আমার মাকেও জানাই। পরে কালীর কবরটাকে আমরা তখন সংরক্ষিত করে, মানে কবরের 4-5টা দিয়ে আমরা তখন করি। তখন আমি জানতে পারি বিভিন্ন মহিলাকে, মানে যারা অনেক ধরনের রোগে আছে, সমস্যায় আছে, মানে বড় ধরনের কোনো রোগে আছে, এদেরকে নাকি স্বপ্নে দেখায় যে অমুক জায়গায় একটা কবর আছে, ওই কবরের কাছে যাও এবং ওই কবরের কাছে গিয়ে কবরের উসিলে আল্লাহর কাছে যাও। এরকম করে অনেকেই আসে এবং এখানে এসে তারা বসে কালীর কবরের কাছে বসে এবং সেখানে বসে তারা মানে আপনার হাত তুলে কালীর উসিলে আল্লাহর কাছে চায়। এরকম অনেক মহিলা যাদেরকে আমি কখনোই দেখি নাই। আমি শুনতে আপনার বাড়ি কই বলে নাটোর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, এরকম করে বিভিন্ন জায়গার কথা বললে। তো এই কবরের সন্ধান পাইলেন, স্বপ্নে দেখাইছে আমাদেরকে, আমি স্বপ্নে দেখছি। এখন বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে এই কবরে মানে মানুষ মানে এতভাবে আসতে শুরু করছে, এটা বিশাল মাজার বানাই ফেলছে। তো এর মাঝে যে ঘটনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এর কিছুদিন পরে আমি 2 হাতে টাকা কামাইতে শুরু করি। এখান থেকেই, এই কবর থেকেই মানুষ আসে, গরু দেওয়া যায়, ছাগল দেওয়া যায়। আমি নিব না ভাই, আমার লাগবে না, তাও দেওয়া যায়। এই কবরের, এই মাজারের ইনকাম এমনভাবে বাড়তে শুরু হয়ে যায় বলার মতো। আমি মাজারের পাশে একটা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, ইতিমখানা বানাই, টাকার কোনো অভাব নাই, 2 হাত ভরে টাকা। তো ওই টুপিটারে আমি সোনার টুপি বলে আখ্যায়িত দিছিলাম, টুপিটারে আমি সোনার টুপি বলে আখ্যায়িত করছি। তো এরপরে এই টুপিটারে একদিন আমি হারাই ফেলি। কেন হারাই ফেলি সেটাও আমি আপনাদের বলি। 2 হাতে টাকা কামানো শুরু করার পরে আমি আর ভালো লাইনে থাকতে পারি নাই, মানে টাকার গরমটা আমি আর সহ্য করতে পারি নাই। টাকার গরমটা সহ্য করতে না পেরে আমি একটা খারাপ জীবনে পদার্পণ করি, একটু খারাপ কাজ করতে শুরু করি, যেগুলো এখানে বলার মতো না। এই ধরনের কিছু কাজ আমি করি, অশ্লীল কাজ। তো এই কাজগুলো শুরু করতে করতে একদিন এই মাজারে আমি ঘুমাইছিলাম রাতের বেলায়, টুপিটা মাথায় দিয়েই ঘুমাইছি। তো মাজার অনেক লোকজন আসে যায়, এর মাঝে আমার টুপিটা হঠাৎ কে জানে নিয়ে গেছে। বহু বছর আগে কে নিয়ে গেছে না কি হয়েছে আমি জানি না, আমি আর টুপিটারে পাই নাই। আমি অনেক খুঁজেছি টুপিটারে যে কে নিয়ে গেল অনেকের সাথে, তো টুপি আর আমি পাই নাই। তারপরে হঠাৎ আমার একটা কথা মনে হলো, আমার বাবার কথা। আমার বাবা বলছিল তারে একজন ওলি নাকি দরবেশ টুপিটা পরাইছে এবং টুপিটা পরাই দিয়ে বলছে, তুই যদি ভালো কাজ করিস তাহলে টুপিটা তোর মাথায় থাকবে, আর যদি খারাপ কাজ করিস আমি টুপিটারে নিয়ে যাব। তো টুপিটা আমার আব্বার কাছ থেকে অটোমেটিক্যালি চলে গেছে। আব্বা মারা যাওয়ার বহু বছর পরে আমার বউয়ের কবর থেকে অলৌকিকভাবে এই টুপিটা আমার মাথায় আসছে, যেটাকে আমি স্বর্ণের টুপি বলতাম। আমার সেই টুপিটাই আবার আমি খারাপ হওয়ার পরে আমার মাথা থেকে চলে গেল। তো এখন আমি খারাপ হয়েছি, পরে আমি টুপি হারানোর পরে নামাজ কালাম পড়তাম, আগ থেকেও পড়তাম। দেন আমি তখন আপনার আবারও বিয়ে শাদী করি সেই বয়সেই। তো আমার বড় যে মেয়ে কাজলি, মানে কালীর মেয়ে কাজলির ভাই আমি দিনী লাইনেই পড়াশোনা করাইছি। যতই খারাপ হয়েছি ওর মায়ের মতো হয়েছে, নামাজ কালাম পড়া আমার কাজলি কোরআনে হাফেজ হয়েছে। এবং আমি এরপরে বিয়ে করছি, আমার ওই ঘরে 3টা ছেলে 1টা মেয়ে হয়েছে। আমার ছেলে মেয়েরাও সবাই এখন বিয়ে শাদী করে ফেলছে, বড় হয়ে গেছে। আমি এখনও মাজারে থাকি, 3টাতে আমি কালীর মাজারেই থাকি। তো আপনার গল্পগুলো হঠাৎ একদিন আমার চোখে পড়লো। আমি সব গল্প শুনি না, এই কয়েকটা গল্প ভালো লাগলে শুনলাম, ওখান থেকে আমি আমার এই কালীর মাজারের কালীর ঘটনা আপনাকে লিখে পাঠালাম। যদি পারেন আপনি গল্পটা রেকর্ড করবেন, আর যদি আপনি আমার কালীর মাজার জিয়ারাত করতে চান তবে আইসেন, আমি আপনাকে পুরো ঠিকানা দিলাম। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই নিজাম হোসেনের জীবনের এই অলৌকিক ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য।
আমি একটা বিষয়ে খুব অবাক হয়ে গেলাম। দেখেন, কবরস্থানে এত বছর পরে টুপি কিভাবে আসবে, এটা ভীষণ রকমের অবাক একটা বিষয়। আবার সেই টুপি কবরে ফালাই দেওয়ার পরে শবে বরাতে রাতে সে নামাজ পড়তে যাওয়ার সময় ওখানে আবার কীভাবে টুপিটা পাইলো। এই জিনিসগুলো আসলে অনেকেই বিশ্বাস করতে চাইবে না বা অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু বাস্তব প্রমাণ তো রয়েই গেল। নিজাম হোসেন যে কালীর কবরের কথা বললেন, ওইটা একদিনই মাজার বানিয়েছে। এখন সেখান থেকে অনেক টাকা পয়সা, তার মসজিদ, মাদ্রাসা, তার ছেলেমেয়েরা সবাই বিয়ে শাদী হয়েছে, বড় বড় পর্যায়ে গেছে, পড়াশোনা করেছে। কালীর মেয়ে কাজলি এখনও বেঁচে আছে, সে কোরআনে হাফেজ হয়েছে। তো বিষয়গুলো আমার কাছে সত্যি অবাক লেগেছে এবং আমি জানি না যে এর ব্যাখ্যা কি, কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। তবে একটা কথাই বলবো, নিজাম ভাই যেভাবে বলেছে, যদি আল্লাহ কবুল করে থাকে, যদি সত্য হয়ে থাকে, তবে এটাই বাস্তব যে আল্লাহ যাকে দেয় তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। আজ থেকে আমরা একটা জিনিস শপথ করি, দুনিয়ার কোনো ধনী বাদশার কাছে নয়, দুনিয়ার কোনো রাজার কাছে নয়, দুনিয়ার কোনো ধনবান কুটিপতির কাছে আমরা হাত পাতব না। যদি সত্যি বড় বিপদে পড়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে ওনার কাছে হাত পাতব, যিনি কথা দিয়েছিলেন, তার কাছে চাইলেই তিনি খালি হাতে ফিরান না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড সালামু আলাইকুম।